নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন। আমাদের আজকের গল্প বারিদবরণ ঘোষের লেখা সুন্দরী পেতনির পাল্লায় বঙ্কিমচন্দ্র। বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলতে বুঝি একজনকেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার বড় মেয়ে শরৎকুমারীর সঙ্গে বিয়ে হয়েছিল রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। তাদের 4 ছেলের মধ্যে দিব্যেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের খুব আদরের নাতি ছিলেন। জীবনের নানা কথা তিনি তার এই নাতিটিকে বলতেন বঙ্কিম। হাকিম হিসেবে বঙ্কিমচন্দ্রকে বদলির চাকরি নিয়ে নানান জায়গায় ঘুরতে হতো। তখন তিনি মুর্শিদাবাদ জেলার কাঁথিতে। শহর থেকে মাঝে মাঝেই বঙ্কিমচন্দ্রকে আদালতের কাজের সূত্রে মফস্বলে এমনকি গ্রামেগঞ্জেও যেতে হতো। একবার কাঁথি থেকে 15-16 মাইল দূরের একটা স্থানে তাকে যেতে হয়। সেখানে গিয়ে একটি বাড়িতে তিনি ভূতের পাল্লায় কেমন করে পড়েছিলেন সেই ভূত কাহানিয়া বঙ্কিমচন্দ্র তার আদরের নাতির কাছে জমিয়ে বলেছিলেন। দাদামশাইয়ের সেই ভূত অভিজ্ঞতার কথা দিব্যেন্দু সুন্দরবাবু লিখে গেছেন বঙ্কিম স্মৃতিতে। তাকে বলা সেই অভিজ্ঞতাটুকু এখন এখানকার পাঠকদের কাছে নিবেদন করি। কাঁথি থেকে বঙ্কিম রওনা হয়েছেন একটা গঞ্জ পালকিতে চড়ে। তখন বিকেলবেলা, পশ্চিম আকাশে রোদের বেশ উজ্জ্বলতা তখনও। ভেবেছিলেন হনহনিয়ে গিয়ে কাজ সেরে পাই পাই করে ফিরে আসবেন। পালকির বেহারারা তাকে বলেছিল, বাবু আপনি কোনো ডর লাই, আমরা ঠিক তোকে সাঁঝ সাঁঝ ফিরত নিয়ে আসব। বঙ্কিমচন্দ্রের সঙ্গে গেলেন তার খানসামা মুরলী, 2 বরকন্দাজ, আর্দালি আর রান্নার বামুন। যদি কোনো কারণে আটকে পড়েন ব্যবস্থা তো রাখতেই হবে। এর আগে কতবার সকালবেলা মফস্বলে বের হয়েও সন্ধ্যের মধ্যে ফিরতে পারেননি। কাজের চাপে তো কোনো হিসেব থাকে না, তাই আটঘাট বেঁধেই রওনা হলেন। সেকালে কোনো গ্রামে গেলে সেই গ্রামের জমিদারেরাই হাকিম বা ওই শ্রেণীর মানুষদের সমাদর জানিয়ে তাদের বাগান বাড়িতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন। এবারে যেখানে গেলেন সেখানেও জমিদারবাবু তার বাগান বাড়ি খুলে দিলেন। সাঙ্গপাঙ্গদের নিয়ে বঙ্কিমবাবুও সেখানে গিয়ে উঠলেন। কিন্তু কাজের চাপে সন্ধে গড়িয়ে রাত হয়েছে। অত রাতে পথে বের হওয়া উচিত নয়। পথে ঘাটে ডাকাত ঠ্যাঙাড়েদের যা অত্যাচার। রাত ঘনাতেই বামুন ঠাকুর রান্নার তোড়জোড় আরম্ভ করে দিলেন। খাদ্য প্রস্তুত জানাতে গিয়ে মুরলী দেখেন কাছারি বাড়ির গম গম করছে। গাঁয়ের গণ্যমান্যীরা বঙ্কিমচন্দ্রের সঙ্গে দল বেঁধে দেখা করতে এসেছেন। বঙ্কিমচন্দ্র তো শুধু হাকিমবাবু নন, একজন বড় সাহিত্যিকও তো। সেদিন ছিল অমাবস্যার রাত্রি। খাওয়া দাওয়া সেরে বঙ্কিমবাবু কাঁথিতে ফিরে যেতে চাইছেন শুনে গণ্যমান্যীর দল মায় জমিদারবাবু লোক পাঠিয়ে বলে পাঠালেন তিনি যেন কোনো কারণেই এই ঘুটঘুটে অমাবস্যার রাতে ফিরে যাবার চেষ্টা না করেন। জান খতরা হয়ে যাবে একেবারে। বঙ্কিমচন্দ্র এমনিতে বড্ড জেদি, কারো কথায় আমল দেওয়ার পাত্র নন। তবুও যেন একটা আশঙ্কা তাকে ঘিরে ধরল। ঠিক করলেন রাতটা তাহলে কাছারি বাড়িতেই কাটিয়ে যাবেন। অতএব পালকি বিদায় করা গেল না। জমিদারের তরফে তাদেরও রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। বাগান বাড়িটা 3 মহলা। তার চারদিকে ঘিরে মস্ত বাগান, বড় বড় লম্বা লম্বা গাছ। গোটা বাগানের চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বাগানের মাঝখানে বাগান বাড়িটা। সেখান থেকে বাইরে যাবার ফটকটা বেশ খানিকটা দূরে। সেই ফটক দিয়ে ভর দুপুরে যদি কোনো লোক বাগানে ঢুকতো বা বাগান বাড়ির দিকে আসতো তবে বাড়ি থেকে তা ঠাহর করা খুব মুশকিল হতো। গেটের সামনেই একটা বাদাম গাছ। বাড়ির পেছনের দিকে খিড়কির দরজা একটু ছোট আকারেই।
খিড়কির দরজা দিয়ে বাইরে গেলেই একটা ছোট্ট পুকুর, পথের দুধারে লম্বা তাল গাছের একটানা সারি, সেটার কোল ঘেঁষে গোলাপ গাছের সারি, ফুলে ফুলে ছয়লাপ, সুবাসে মৌ মৌ। অন্যদিকে যে কত রকমের চেনা অচেনা গাছ, তার সংখ্যা করে কে? সেই পথ দিয়ে বরাবর গেলেই বাগানের শেষ প্রান্তে বাইরে যাবার আরেকটা দরজা, সেটা পার হলেই রাস্তায় নামা যায়। সেটাই সদর রাস্তা, তবে খুব একটা চওড়া রাস্তা তা বলা যাবে না। রাস্তাটা অপর পারে একটা ছোট্ট নহর, যাকে বলে খাল, আর তারপরেই ধু ধু প্রান্তর মাঠ, লোকে বলে ভূতে পাওয়া মাঠ। বাড়ির প্রথম মহল পার হয়ে মাঝের মহলে যেতে গেলে একটা মস্ত উঠোন পার হয়ে যেতে হয়। উঠোনের ঠিক মাঝখানে একটা শিউলি ফুলের গাছ। শরৎকাল এলে গোটা মহলটা তার ফুলের সুবাদে ম ম করে। দ্বিতীয় মহল যেখানে শেষ হচ্ছে, সেই শেষের ঘরটা বেশ বড় আকারের। দরজা খুলে সেই ঘরে ঢুকতেই নজরে পড়বে একটা বিশাল পালঙ্ক, তাতে টান টান করে বিছানা পাতা। সেইখানেই বঙ্কিমচন্দ্রের জন্য রাতে শোবার ব্যবস্থা দেখে বেশ বড় আকারের একটা সেজবাতি নিয়ে এসে মুরলী ঘরে জ্বালিয়ে দিতেই গোটা ঘরটা আলোয় ঝলমল করে উঠল। তারপরে মুরলী বঙ্কিমবাবুর জন্যে রাখা আলবোলাটায় তামাক সেজে দিলে অতি যত্নে। মুরলী ঘর ছেড়ে যাওয়ার আগে দরজার মুখে দাঁড়িয়ে তার বাবুকে বলল, তাহলে বাবু, আমরা আপনার পাশের ঘরেই থাকি। রাত বিরেতে যদি আপনার দরকার পড়ে একবার ডাকলেই আমরা ছুটে আসতে পারি। তাহলে শুনে বঙ্কিমবাবু বললেন, না না রে, তার দরকার নেই। প্রথম মহলে যে ঘরটায় আমি এসে প্রথম বসেছিলাম, তোরা সেই বৈঠকখানা ঘরটাতেই গিয়ে শুয়ে পড়। এই উঠোনটা পার হলেই তো সেই ঘরটা। এক কাজ করবি, তোরা একটু সজাগ হয়ে ঘুমুস, যেন দরকার পড়লে এক ডাকেই তোদের সাড়া পাই। যে আজ্ঞে বলে মুরলী দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল। যাবার সময় বলে গেল, বাবু, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিন, চোর ছ্যাঁচোরদের বিশ্বাস নেই। মুরলী চলে যেতেই বঙ্কিমচন্দ্র বিছানা থেকে উঠে এসে ভেতর থেকে খিল এঁটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলেন। যাতায়াত আর কাজের চাপে শরীর ক্লান্ত ছিল। বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমের সমুদ্রে ডুবে গেলেন। ঘুমটা বেশ জমে উঠেছে। এমন সময় আচমকা ঘুম ভেঙে গেল। দরজার বাইরে কে যেন সমানে আঘাত করে চলেছে। দুম দুম দুম। ঘুম ভাঙল সেই বিকট আওয়াজে। সমস্ত মুখ চোখ বিরক্তিতে ছেয়ে গেল। তবে কি মুরলী কোনো দরকারে ঘুরে এসে তাকে ডাকছে? হয়তো প্রথমে আস্তে আস্তে দরজায় ঘা দিয়েছিল, সাড়া না পেয়ে ভয় পেয়ে এমনি করে জোরে জোরে ধাক্কা মারছে। কিন্তু রাগে তার শরীর জ্বলছে অসময়ে ঘুম ভাঙানোর জন্যে। গজগজ করে মুরলীর বাপান্ত করতে করতে দরজার খিল খুলে দরজা হাট করে দিলেন। ভেতরে সেজের মৃদু আলো একটা আলো ছায়ার আবহাওয়া তৈরি করেছে। ঘুম চোখে দৃষ্টিও খানিকটা আবিল, কিন্তু মুরলী তো দরজায় নেই। কে তবেই এত রাতে দরজায় এমন করে ধাক্কা মারছিল? সেজবাতিটা উস্কে দিয়ে ঘরের বাইরে এসে চারিদিকে খুঁজলেন, কাউকে দেখতে পেলেন না। কেবল একটা বড় আকারের কুকুর সন্দেহজনক চাউনি দিতে দিতে ঘরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল। কেমন একটা খুঁতখুঁতুনিতে সারা মনটা বিষিয়ে গেল। আবার ঘরের মধ্যে ঢুকে সেজবাতিটা কমিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লেন। কিন্তু দুই চোখের পাতা এক করতে পারলেন না। কেবলই বারবার মনে হতে লাগলো, এত রাত্রে এত জোরে জোরে দরজায় আওয়াজ হলো কেন? কে এই ধাক্কা দিলে? কোথায় গেলই বা সে? আবার মনকে প্রবোধ দিলেন, হয়তো পাশের বাড়িতে বা ঘরে কেউ ধাক্কা দিয়েছে। নিশুতি রাত তো,
তাই অল্প আওয়াজটাই এত বড় হয়ে উঠেছিল। রাতে দূরের শব্দও তো বেশ কাছের বলে মনে হয়, তাই হয়তো আমি ঘুমের চটকা ভেঙে এই রকম ভাবছিলাম। এই বলে পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। চোখের পাতা দুটিতে মিলন হবে এমন অবস্থায় আবার সেই বীভৎস আওয়াজ, দরজার কবাটে দুম দুম দুম। কে যেন প্রবল আক্রোশে দরজার পাল্লা দুটো ভেঙে চুরমার করে দিতে চাইছে। আবার তিনি বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন। এবার রাগের সঙ্গে একটা সন্দেহের আঁচও মিশে গেল। আবার এও মনে হলো যে বড় কুকুরটাকে দেখেছিলেন সেটাই খাবারের লোভে এসে ধাক্কা দিচ্ছে না তো। দোনামোনা করতে করতে দরজাটা খুলেই দিলেন বঙ্কিমবাবু, কিন্তু কই কুকুর বা মানুষ কেউ তো নেই। কিন্তু দরজা খোলা মাত্রই তিনি যেন কাউকে ছুটে পালিয়ে যেতে দেখলেন বলে মনে হলো, কিন্তু কাউকে তো দেখতে পেলেন না। 7-5 ভাবতে ভাবতে বঙ্কিমবাবু আবার বিছানায় এসে শুয়ে পড়লেন। শুয়ে আর ঘুম এলো না। তবে কি চোর ডাকাতেরা এই খেলাটা খেলছে? অনেক হয়েছে, এবারে ধাক্কা দিলেও আর তিনি দরজা খুলবেন না। তবে যদি খুলতেই হয়, এই বলে নিজের প্যাটরাটা খুলে একটা ভোজালি বের করে হাতে নিলেন। মফস্বলে কোথাও যেতে হলে এই চাকুটা তিনি সঙ্গে রাখতেন বরাবর। ঠিক এই সময়ই আবার দরজায় আওয়াজ। এবার তো আওয়াজটা তেমন জোরালো নয়, কে যেন আলতো করে টোকা দিচ্ছে দরজার কবাটে। রহস্য তো মন্দ নয় দেখছি। বঙ্কিমচন্দ্র মনে মনে ভাবলেন, এই নাটকটা কি সারা রাত ধরেই চলবে নাকি? দেখা যাক কি ব্যাপার। এই বলে দরজা খুলে দিলেন এক হাতে, আর অন্য হাতে ধরে রইলেন ধারালো ছোড়াখানা। দরজা খুলে দিতেই তার চক্ষু ছানা বড়া। দেখলেন সামনে অদূরে দাঁড়িয়ে একটি ছোটোখাটো গড়নের সুন্দরী যুবতী। তাকে দেখেই মেয়েটি প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে 3য় মহলের দিকে চলে গেল। এবার বঙ্কিমচন্দ্র খুব ধন্দে পড়ে গেলেন। কুকুর টুকুর এমনকি চোর ডাকাত পর্যন্ত চলতে পারে, কিন্তু এই রাত দুপুরে যুবতী মেয়ে ছেলে, তার ওপর সুন্দরী। যেটুকু দেখেছেন তাতেই তার মনে হয়েছে মেয়েটি নিশ্চয়ই কোনো বড় ঘরের মেয়ে। তবে কি এই মহিলা জমিদারবাবুর সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে? মেয়েটি কি নষ্টা, কলঙ্কিনী? হয়তো এই ঘরেই সে জমিদারবাবু বা অন্য কোনো পুরুষের সঙ্গে মিলিত হয় প্রতি রাতে। আজ এই ঘরে অন্য পুরুষ দেখে এমনি করে ছুটে পালিয়ে গেল। হয়তো পালিয়ে গিয়ে দূরে আড়াল থেকে সে বঙ্কিমচন্দ্রকে লক্ষ্য করছে, কিন্তু শেষটা দেখতেই হবে। এই ভেবে তিনি ছোড়া হাতে মেয়েটি যেদিকে পালিয়ে গেছে সেই 3য় মহলের দিকে এগিয়ে গেলেন। দেখলেন মেয়েটি সেই মহলের বারান্দায় শেষ প্রান্তে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লেগেছেন। বঙ্কিমকে দেখে তিনি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। বঙ্কিমবাবু আরও একটু এগিয়ে গেলে মেয়েটি সরাসরি প্রশ্ন করে বসলেন, মশাই, আপনি কে? কেন আপনি এই গভীর রাতে আমার পেছনে পেছনে আসছেন? আপনার উদ্দেশ্যই বা কী? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন, ঠিক কথা যে তুমি আমার কোনো ক্ষতি করোনি। আসলে আমার কোনো ক্ষতি করার কোনো শক্তিই তোমার নেই। তুমি একটা মেয়ে ছেলে, তুমি আমার কি ক্ষতি করতে পারো? তাহলে আপনি আমার পেছন ছাড়ছেন না কেন? কি মতলব আপনার? ঠিক আছে, আপনি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত লোক। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমিই বঙ্কিমবাবু। কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? সে যাকগে, তুমি এত রাতে এসে আমার দরজায় ধাক্কা মারছিলেই বা কেন? আর কেনই বা এই জনমানবহীন বাগান বাড়িতে এসেছ এই গভীর নিশীথে? দেখো, আমি হলাম হাকিম। তোমাকে যখন পেয়েছি তখন এমনি এমনি ছেড়ে দেব না, তোমাকে আমি গ্রেপ্তার করব। তবে শুনুন বঙ্কিমবাবু, আমার নাম বিরহ। আমি এই গ্রামের জমিদার বাবুর
মেজ ছেলের স্ত্রী। প্রত্যেক রাতে আমি এখানে আসি। যে ঘরে আপনি শুয়েছিলেন সেই ঘর প্রতি রাতেই ফাঁকা থাকে, কেউ এখানে শোয় না, থাকে না। ওই যে পাতা বিছানা, প্রতি রাতে ওই বিছানায় এসে আমি শুই। কেন আসি, কি মতলবে আসি, সেসব কথা আমি আপনাকে বলতে পারবো না, বলতে চাইও না। আপনি চেষ্টা করলেও তা জানতে পারবেন না। আপনি ভদ্র মানুষ, লেখাপড়া জানা মানুষ, লেখক মানুষ। আপনাকে একটা কথা বলছি, আপনি আমার পেছনে পেছনে আসবেন না। রাত শেষ হয়ে আসছে, আমারও চলে যাওয়ার সময় হয়েছে। আমি এখন কোথায় যাব তাও ঠিক করিনি। না না, তোমাকে আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। আমার হাত থেকে তোমার আজ নিস্তার নেই। তোমাকে আমি গ্রেপ্তার করব। তারপর সকাল হলে জমিদারবাবুর মেজে ছেলের সঙ্গে দেখা করে তার কাছে তোমাকে জিম্মা করে দিয়ে তবেই আমি নিশ্চিন্ত হব। কেন আপনি মিছিমিছি আমাকে ধরে রাখবার চেষ্টা করছেন? আপনি হাজার চেষ্টা করলেও আমাকে ধরে রাখতে পারবেন না। বঙ্কিমচন্দ্র এমনিতে অহংকারী মানুষ। স্ত্রীলোকটির এহেন চ্যালেঞ্জ ছোড়া শুনে রাগে তার গা পিত্তি জ্বলতে লাগল। মহিলার গায়ে হাত দেওয়া উচিত নয় জেনেও তিনি তাকে ধরবার জন্য হাত এগিয়ে দিলেন, অন্য হাতে ধারালো ছুরি। কিন্তু কি আশ্চর্য, বঙ্কিমচন্দ্রের হাত স্ত্রীলোকটিকে ধরার বদলে দেওয়ালে গিয়ে প্রচণ্ড ধাক্কা খেল। তিনি ব্যথা পেলেন, আর তাই দেখে বধূটি খিলখিল করে হেসে উঠলেন। সেই হাসি শুনে বঙ্কিমবাবুর মতো সাহসী মানুষেরও বুক থরথরিয়ে কেঁপে উঠল। বধূটি সেই বুক কাঁপানো হাসি হাসতে হাসতে বঙ্কিমবাবুর পিছনে গিয়ে দাঁড়ালেন। এমনি এক পাক ঘুরে তিনি মেয়েটিকে আবার ধরতে গেলেন। তখন মহিলাটি আবার হেসে দৌড়ে পালাতে লাগলেন। বঙ্কিমবাবুও তার পিছনে পিছনে দৌড়তে লাগলেন। মহিলা খিড়কির দরজা খুলে বাগানে ঢুকলেন। তিনিও পেছনে পেছনে দৌড়ে পুকুর ছাড়িয়ে তাল গাছের সারির মাঝখান দিয়ে একেবারে সদর রাস্তায় গিয়ে পড়লেন। সেই বাদাম গাছটার একেবারে কাছে দেখলেন গাছের নিচে তার পালকিটি রয়েছে, তাতে একজন বেহারা শুয়ে ঘুমোচ্ছে। বাদাম গাছের পাশেই একটা চাপা ফুলের গাছ। শেষ রাতের বাতাসে চাপা গাছটা এদিক ওদিক দুলছে, কিন্তু এত বেশি করে দুলছে কেন? খুব অস্বাভাবিক লাগলো। আর কোনো গাছ তো দুলছে না। এবার বঙ্কিমের মনে একটু ভয় জাগলো। মেয়েটা তো দৌড়তে দৌড়তে এসে ওই চাপা গাছটার পাশেই দাঁড়ালো, তারপরেই কর্পূরের মতো উবে গেল। তবে কি তিনি কোনো ছায়ামূর্তিকে অনুসরণ করছিলেন? এই ভেবে তিনি পালকির বেহারাদের ডেকে জাগালেন। ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই তার আর হলো না। হাঁকাহাঁকিতে খানসামা মুরুলি আর অন্য লোকজন ছুটে এলো, চোখ কচলাতে কচলাতে। তখন রাত 4টে। বাগানবাড়ির কাউকে না জানিয়ে ভোর রাতে রওনা দিয়ে কাঁথি ফিরে এলেন সকাল 8টা নাগাদ। এমনি করে 4-5টা দিন কেটে গেল। কাউকে কিছু বলতেও পারেন না, পাছে তাকে সবাই ভীতু ভেবে বসে। কিন্তু সর্বদাই ভাবেন যে ব্যাপারটা ঘটে গেল সেটা আসলে কি। কদিন পর সেই জমিদারবাবুর এক গোমস্তা কাজের কারণে বঙ্কিমচন্দ্রের কাছে এসে হাজির হলেন। এটা ওটা সেটা করার ফাঁকে বঙ্কিমবাবুর মতো গম্ভীর প্রকৃতির মানুষও গোমস্তাকে জিজ্ঞেস করেই ফেললেন, আচ্ছা, তোমাদের জমিদারবাবুর মেজ ছেলের বউটি কেমন? স্বভাব চরিত্রই বা কেমন? আগে বাবু, সেই বউটি খুব সুন্দরী আর শান্ত প্রকৃতির ছিলেন। ছিলেন কেন? তিনি এখনও আছেন, আমি তাকে দেখে এসেছি। হ্যাঁ, কি বললেন? দেখে এসেছেন আপনি? দুঃখের কথা আপনাকে কি বলবো, যে বাড়িতে আপনি ছিলেন সেই বাড়িতে একবার মেজবাবু বৌমাকে নিয়ে কদিন বাস করতে গেছিলেন। একদিন কি জানি ওই বাগানের ভেতরের পুকুরে স্নান করতে গিয়ে বউটি জলে ডুবে মারা যায়। এবারে
বঙ্কিমের কাছে সব স্পষ্ট হয়ে গেল। তিনি যে একটা হানাবাড়িতে রাত কাটাতে গেছিলেন তা বুঝতে পারলেন। তাই গোমস্তাকে বললেন, বাপু হে, ফিরে গিয়ে মেজবাবুকে বলো বউটির একটা গতি করতে, গয়ায় গিয়ে যেন পিণ্ডি দিয়ে আসে। বউটি এখনও ওই ঘরটার মায়া ছাড়তে পারেনি। মনে মনে ভাবলেন, ভূতের হাত থেকে খুব বেঁচে গেছেন। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের গল্প বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।